ভারতের স্বাধীনতা দিবস কবে তা আমরা সকলেই জানি, কিন্তু ভারতবর্ষ তার স্বাধীনতা হারিয়েছিল কবে তা আমরা অনেকেই মনে রাখিনি। ভারত স্বাধীন হবার প্রায় 190 বছর আগে 1757 সালের 23শে জুন পলাশির প্রান্তরে ডুবে গিয়েছিল আমাদের স্বাধীনতার সূর্য। একদল বিশ্বাসঘাতক ও বেঈমানদের জঘন্য চক্রান্তে বিদেশি ইংরেজ বাহিনী 200 বছরের জন্য ভারতবাসীর রক্ত শোষণ করার সুযোগ পেয়ে যায়। তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। কালের প্রভাবে ওই বেঈমানদের মানুষ ভুলে গেলেও ভোলেনি একজন, যিনি সবার ওপরে বসে আছেন, আমাদের সৃষ্টিকর্তা। সেদিন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা তথা সমস্ত ভারতবাসীর সাথে যে বিশ্বাসঘাতকতা তারা করেছিল তার ফল হয়েছিল অতি ভয়ঙ্কর। তাদের মধ্যে একজন বিশ্বাসঘাতকেরও স্বাভাবিক মৃত্যু হয়নি, প্রত্যেকের জীবনেই নেমে এসেছিল করুণ পরিণতি। এই ভিডিওতে আমরা জানব সেই করুণ পরিণতির কাহিনী। প্রথমেই যার কথা বলবো তিনি হলেন মহারাজা নন্দকুমার। নন্দকুমার পেশায় ছিলেন নবাবের দেওয়ান। ইংরেজদের কাছ থেকে ঘুষ নিয়ে তিনি নবাব সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করেন। ঘুষের 12,000 টাকা আর এক চক্রান্তকারী উমিচাঁদের মাধ্যমে তিনি হাতে পান, কিন্তু এই টাকা তিনি ভোগ করতে পারেননি। ইংরেজ সরকার মহারাজা নন্দকুমারকে সরকারি তহবিল তছরূপ করার দায়ে অভিযুক্ত করে। বিচারে নন্দকুমারের ফাঁসি হয়। কোনো কিছু ভালো করে বুঝে ওঠার আগেই মরতে হয় তাকে। রায় দুর্লভ নবাব সিরাজের সেনাপতিদের মধ্যে অন্যতম ছিলেন রায় দুর্লভ। জঘন্য ষড়যন্ত্র করে পলাশির যুদ্ধে তিনি এবং তার অনুগত সেনারা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সেদিন দর্শকের ভূমিকায় অবতীর্ণ হন। সিরাজের বিশ্বস্ত সেনারা যখন মীর মদন এবং মোহনলালের নেতৃত্বে মরণপণ লড়াই করছে, তখন তারা এক পাশে চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। পলাশির যুদ্ধের কিছুদিন পরে 1765 সালে এই রায় দুর্লভকে নৃশংসভাবে হত্যা করা হয়। তার গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গের দুর্গের চূড়া থেকে গঙ্গা নদীতে ছুঁড়ে ফেলা হয়। ছটফট করতে করতে শেষ হয় তার প্রাণ। জগৎ শেঠ বাংলার অন্যতম ধনী ব্যবসায়ী ছিলেন জগৎ শেঠ। তিনি দরকার পড়লে নবাবদের এমনকি ইংরেজদেরও টাকা ধার দিতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদের সঙ্গে মির্জাফরের যোগাযোগের মাধ্যম ছিলেন এই জগৎ শেঠ। পলাশির যুদ্ধের মূল চক্রান্তকারীদের মধ্যে অন্যতম ব্যক্তিও ছিলেন তিনি। তার অন্তিম পরিণতিও ছিল অতি ভয়ানক। বক্সার যুদ্ধের সময় টাকা দিতে না চাইলে মীর কাসিমের আদেশে তাকেও রায় দুর্লভের মতোই মুঙ্গের দুর্গের চূড়া থেকে গঙ্গা নদীতে ছুঁড়ে ফেলা হয়। তারও গলায় বেঁধে দেওয়া হয় বিরাট বালির বস্তা। রাজা রাজবল্লভ ছিলেন ঢাকার নবাব। সিরাজের সাথে প্রতারণা করে তিনি প্রচুর টাকা হাতিয়ে নিয়ে সেই টাকা তুলে দেন নিজের ছেলে কৃষ্ণদাসের হাতে। কৃষ্ণদাস সিরাজের ভয়ে কলকাতায় পালিয়ে যায়। সেখানে ইংরেজরা তাকে আশ্রয় দেয়। এই নিয়ে নবাব সিরাজের সঙ্গে ইংরেজদের তিক্ততা বাড়ে। সেই তিক্ততা শেষে যুদ্ধের ময়দান পর্যন্ত গড়িয়ে যায়, কিন্তু এত করেও রাজবল্লভ শেষ রক্ষা করতে পারেননি। 1763 সালে নবাব মীর কাসিম বিশ্বাসঘাতক সন্দেহ করে রাজা রাজবল্লভকে নদীর জলে ডুবিয়ে মারেন। উমিচাঁদ ছিলেন লর্ড ক্লাইভের অন্যতম চামচা। সিরাজ হত্যা এবং পলাশি যুদ্ধের ষড়যন্ত্রের ঘুঁটি সাজানোর প্রধান কাজটা ব্যবসায়ী উমিচাঁদের মাধ্যমেই করতেন লর্ড ক্লাইভ। উমিচাঁদ পলাশি যুদ্ধের পরে নবাবী খাজানা থেকে 4 আনা অংশ পাওয়ার আশায় ব্রিটিশদের সাথে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বলাই বাহুল্য, চুক্তিপত্রটি ছিল জাল। ইংরেজ নৌবাহিনীর সেনাপতি ওয়াটস এই জাল চুক্তিপত্রটি তৈরি করেছিলেন। ফলে উমিচাঁদ তার পাওনা 40 লক্ষ টাকা আদায় করতে না পেরে টাকার শোকে পাগল হয়ে যান। তিনি মুর্শিদাবাদের পথে পথে কখনো চিৎকার করে দৌড়ে দৌড়ে বেড়াতেন। দুর্বিষহ যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে ছটফট করতে করতে অবশেষে একদিন তার মর্মান্তিক মৃত্যু ঘটে। মিরন পলাশির যুদ্ধের পরে নবাবের সিংহাসনে মির্জাফর বসলেও বকলমে শাসন কাজ সামলাতেন মির্জাফর পুত্র মিরন। এই সেই মিরন যার নির্দেশে মোহাম্মদী বেগ নবাব সিরাজকে হত্যা করেছিলেন। বন্ধুরা, এর পরের ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ নৃশংস এবং পৈশাচিক প্রবৃত্তির ব্যক্তি ছিল
এই মিরন। সিরাজকে হত্যা করার পর তার মৃতদেহকে বিকৃত করা হয়। তারপর সিরাজেরই এক প্রিয় হাতির পিঠে সিরাজের বিকৃত দেহকে চাপিয়ে গোটা মুর্শিদাবাদ ঘোরানো হয়। পথে সিরাজের মা আমিনা বেগমকে দেখে হাতিটি নতজানু হয়ে বসে পড়ে। আমিনা বেগম সিরাজের দেহ দেখে অজ্ঞান হয়ে যান। ওই অবস্থায় বেগমকে তারা মারধর করে এবং পরে বন্দি করা হয়। বন্দি অবস্থাতেই মিরন সিরাজের মাকে হত্যা করেন। এরপর তিনি সিরাজের ভাই এবং তার পরিবারের প্রায় ৭০ জন মহিলাকেও নির্মমভাবে হত্যা করেন। এই নরপিশাচ মিরন যখন বিহারে ছিলেন, ইংরেজরা চক্রান্ত করে তার তাঁবুতে আগুন লাগিয়ে মিরনকে জীবন্ত পুড়িয়ে মারে। পরে সাহেবরা রটিয়ে দেয় যে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। দেখুন কি নির্মম পরিণতি। মীর কাসিম। ছদ্মবেশী নবাব সিরাজকে মীর কাসিমই ধরিয়ে দিয়েছিলেন। মির্জাফরকে সরিয়ে বাংলার মসনদে মীর কাসিমকে বসিয়েছিল ইংরেজরা, কিন্তু পরে তাদের সাথেই মীর কাসিমের দ্বন্দ্ব শুরু হয়। ছোটখাটো কয়েকটি যুদ্ধও হয় এবং প্রত্যেকটিতেই মীর কাসিম হেরে যান। শেষে বক্সারের যুদ্ধের পর মীর কাসিম প্রাণ বাঁচাতে জঙ্গলে গিয়ে আশ্রয় নেন। ইংরেজ সৈন্যরা সেখানে তার ২ পুত্রকেই হত্যা করে। এর কিছুদিন পরে দিল্লির রাজপথে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সালটা ছিল ১৭৭৭। নবাব মীর কাসিম রাস্তায় বেওয়ারিশ মরা হয়ে পড়ে আছে। ভাবা যায়, মীর কাসিমের দেহের পাশে পড়ে থাকা একটা কাপড়ের পুঁটলির মধ্যে কিছু জিনিস পাওয়া যায়, যা দেখে সবাই তাকে নবাব মীর কাসিম বলে চিনতে পারে। তাকে কবর দেওয়ার সময় সামান্য একটা নতুন কাপড়ও তার কপালে জোটেনি। ঘসেটি বেগম। নবাব আলীবর্দী খাঁর কন্যা ঘসেটি বেগম তার পালিত পুত্রকে মসনদে বসাতে চেয়েছিলেন, কিন্তু সিরাজ নবাব হলে তিনি তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু করেন। কিন্তু এই চক্রান্তের পরিণতি তার জীবনে বুমেরাং হয়ে ফিরে আসে। পলাশির যুদ্ধের পর মির্জাফর তখন সিংহাসনে, আর সর্বময় কর্তারূপে মির্জাফর পুত্র মিরন। মির্জাফর ঘসেটি বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখেন, কিন্তু মিরনের আদেশে বুড়িগঙ্গা নদীতে ঘসেটি বেগমকে ডুবিয়ে মারা হয়। নৌকাডুবির মতো করে ঘটনাটি সাজানো হলেও নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষজনের কানে ঘসেটি বেগমের আর্তচিৎকার ভেসে আসে। এইভাবেই ঘসেটি বেগমের ভবলীলা সাঙ্গ হয়। মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ সিরাজের দীর্ঘদিনের বন্ধু ছিলেন এবং তিনি নবাব পরিবারের কেউ না হলেও নবাবের প্রাসাদেই থাকতেন। ১৭৫৭ সালের ৩রা জুলাই মিরনের নির্দেশে সিরাজকে বন্দি অবস্থায় তিনিই একটি ছুরি দিয়ে হত্যা করেন। নবাব সিরাজ মারা যাবার আগে তার কাছে নামাজ পড়ার জন্য অনুমতি চান, কিন্তু পাষণ্ড মোহাম্মদী বেগ তাকে নামাজ পড়ার অনুমতিটুকুও দেয়নি। তৎক্ষণাৎ নবাব সিরাজকে হত্যা করেন। কিন্তু বন্ধুরা, এর পরিণতি দেখুন। সিরাজকে হত্যা করার পরেই মোহাম্মদী বেগ বদ্ধ পাগল হয়ে যান। অবশেষে তিনি একটি কুয়াতে ঝাঁপ দেন। মর্মান্তিক মৃত্যু ঘটে তার। লর্ড ক্লাইভ। ইংরেজদের পক্ষে মূল ষড়যন্ত্রকারী ছিলেন লর্ড ক্লাইভ। পলাশির যুদ্ধের পর সিরাজের হিরাঝিল প্রাসাদ লুট করে মোট ৪,৪০,০০০ টাকা পেয়েছিলেন লর্ড ক্লাইভ। ধনরত্ন বোঝাই জাহাজ নিয়ে তিনি ইংল্যান্ডে চলে যান এবং সেখানকার একজন অন্যতম ধনী ব্যক্তি হয়ে বসেন। বাংলার বুকে বহু নারকীয় ঘটনার প্রধান মাথা ছিলেন এই লর্ড ক্লাইভ। পরবর্তীকালে লন্ডনে ক্লাইভের বিচার হয় এবং বিচারে তাকে ফাঁসিতে প্রাণদণ্ডের রায় দেওয়া হয়। কিন্তু আইনের মার প্যাঁচে ক্লাইভ প্রাণদণ্ডের রায়কে বদলে ফেলেন। তিনি খালাস পেয়ে যান, কিন্তু ওপরে ওই যে একজন বসে আছেন, বিধাতা তখন বোধহয় মুচকি হেসেছিলেন, কারণ এরপর ক্লাইভ হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং একদিন নিজের গলায় নিজেই খুর চালিয়ে আত্মহত্যা করেন। পাপ তার বাপকেও ছাড়ে না। মির্জাফর। বিশ্বাসঘাতক শব্দটা কানে শুনলেই মির্জাফরের নামটাই সবার প্রথমে মনে আসে। সিরাজকে হত্যা করা এবং পলাশির যুদ্ধে ষড়যন্ত্র করে দেশবাসীকে ইংরেজদের গোলামে পরিণত করার প্রধান কাণ্ডারি ছিলেন এই মির্জাফর। কিন্তু ভাগ্যের পরিহাস এমনই যে পলাশির যুদ্ধের পর নবাবের সিংহাসনে বসতে না বসতেই তাকে পুত্র শোক পেতে হয়। তার প্রিয় সন্তান মিরনকে ইংরেজরা নির্মমভাবে হত্যা করে।
কিন্তু এই শোক সামলে উঠতে না উঠতেই নতুন করে শোক পান তিনি। কারণ নবাবের সিংহাসনে বসতে পারলেও লোকে মির্জাফরকে বলতো লর্ড ক্লাইভের চাকর। ইংরেজদের ক্রমাগত টাকার চাহিদায় তিতিবিরক্ত হয়ে মির্জাফর একসময় রুখে দাঁড়ান। ইংরেজরা তখন তাকে পদচ্যুত করে তারই জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসান। মির্জাফর এতে খুবই মানসিকভাবে ভেঙে পড়েন। ক্রমে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন। রোগে ভুগে ভুগে জরাজীর্ণ শরীরে 1765 সালের 74 বছর বয়সে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে এই রকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।